আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স লেকচার 2 এ তোমাদের সবাইকে স্বাগতম। আমি আব্দুল্লাহ বিন মাজ। আজকে আমরা ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্সের যেসব বিষয়গুলো শিখব সেটা হচ্ছে সিস্টেম ও পরিবেশ। তারপরে আমরা শিখব তাপগতি ও চলক। তারপরে আমরা শিখব গ্যাসের মোলার আপেক্ষিক তাপ, সিপি এবং সিভি এর মধ্যে সম্পর্ক। তারপর আমরা শিখব তাপগতি ও প্রক্রিয়া। তারপর আমরা শিখব তাপগতি বিজ্ঞানের প্রথম সূত্রের প্রয়োগ। আচ্ছা, যদিও যেগুলো আজকের আমাদের পাঠ্যসূচি এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে যদিও চাকরি পরীক্ষায় সাধারণত প্রশ্ন থাকে না, কিন্তু তাপগতি বিজ্ঞানের প্রথম সূত্রের প্রয়োগ থেকে ম্যাথ থাকতে পারে এবং তাপগতীয় প্রক্রিয়া থেকে মাস্ট ম্যাথ থাকতে পারে। তো তোমাদের এই বিষয়গুলোর বেসিক জানা না থাকলে তোমরা আরও একটু ডিপে গেলে তখন ধরতে পারবে না, তখন তোমাদের বেসিক ক্লিয়ার না থাকলে অঙ্ক করতে নানান ধরনের জটিলতা সৃষ্টি হবে। তো এই বেসিকগুলো জানা খুবই জরুরি, সাথে সাথে চাকরি বিভিন্ন ভাইভাতেও এই বেসিকগুলো থেকে অনেক সময় প্রশ্ন করে থাকে। আর অঙ্ক করতে গেলে অবশ্যই তোমাকে থার্মোডাইনামিক্স পড়তে গেলে তোমাকে অবশ্যই বিষয়গুলো খুব ভালোভাবে শিখে নিতে হবে। তো চলো আমরা আজকের ক্লাস শুরু করি আর দেরি না করি। তো আমরা প্রথমে সিস্টেম ও পরিবেশ নিয়ে একটু জানার চেষ্টা করি। তো সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে যে এলাকার মাঝে কোনো প্রক্রিয়া বা কাজ সংগঠিত হচ্ছে তাকে সিস্টেম বলে। যে এলাকার মধ্যে কোনো প্রক্রিয়া বা কাজ সংগঠিত হচ্ছে, যেমন যেমন মনে করো তুমি একটা পাত্রের মধ্যে কিছু পানি গরম করতেছো, তো এটা একটা কি একটা নির্দিষ্ট জায়গা না, একটা নির্দিষ্ট জায়গায় কি পানি গরম করা হচ্ছে, একটা কাজ হচ্ছে, ঠিক আছে? তো এই জায়গাটুকু একটা সিস্টেম। তুমি যে পাত্রে পানি গরম করতেছো এই পাত্রের যে এরিয়াটুকু সেটা একটা সিস্টেমের আওতাভুক্ত। আচ্ছা, আর এই সিস্টেমের বাইরে যা আছে তাই নিয়ে আমাদের পরিবেশ, অর্থাৎ তোমার ওই পাত্র বাতে আর যা আছে সব নিয়ে কি আমাদের এই পরিবেশ, ঠিক আছে? তো এই হচ্ছে সিস্টেম ও পরিবেশ। তারপর আমরা একটা সিস্টেম সম্পর্কে জানি। আমরা জানি সিস্টেম কয় প্রকার বলো তো? সিস্টেম 3 প্রকার। হ্যাঁ, তো 3 প্রকার কি কি? একটা হচ্ছে মুক্ত সিস্টেম বা তোমার মুক্ত বা ওপেন সিস্টেম, একটা ক্লোজ সিস্টেম, একটা আইসোলেটেড সিস্টেম। তো ওপেন সিস্টেমের ব্যাপারে আমরা একটু জানি। ওপেন সিস্টেম আমরা কি জানি? ভর ও শক্তি উভয়কেই স্থানান্তর করা সম্ভব। আচ্ছা, ভর ও শক্তি উভয়কে স্থানান্তর করা সম্ভব, এটা দিয়ে কি বোঝাচ্ছে? আচ্ছা, সিস্টেম যাকে বললো সেটা তো আগে বুঝছো, যে এলাকার মাঝে কোনো প্রক্রিয়া বা কাজ সংঘটিত হচ্ছে তাকে সিস্টেম বলে। তাহলে যে এলাকায় একটা কাজ সংঘটিত হচ্ছে যে এলাকার ভিতরে, সেখান থেকে কি ভর ও শক্তি যদি স্থানান্তর করা সম্ভব হয় তবে সেটা ওপেন সিস্টেম বা মুক্ত সিস্টেম ভাইয়া। তো আমরা একটু দেখি, দেখো এখানে যে প্রথম চিত্রটা দিচ্ছি আমি, এই চিত্রে দেখো, এই চিত্রের উপরে কোনো কর্ক দেওয়া নাই, হ্যাঁ, কোনো সিপি দেওয়া নাই, ইভেন এই চারপাশে কোনো তাপ নিরোধক দেওয়ালও দেওয়া নাই। তাহলে কি হবে বলো তো ভাইয়া? এখানে যদি আমি কিছু গরম পানি রাখি, এই পরিবেশের তাপমাত্রা যদি তোমার ঠান্ডা হয়, তাই এই তাপ আদান প্রদান হবে না, এই যে হিট ট্রান্সফার। তো তাপই তো হলো শক্তি, তাই না? তাপের আরেক নাম শক্তি। এই তাপ আদান প্রদান হতে হতে কি হবে বলো তো ভাইয়া? এটার তাপমাত্রা কিন্তু পরিবেশের তাপমাত্রা সমান হয়ে যাবে, অর্থাৎ এর ভিতরের তাপমাত্রা কমে যাবে। আচ্ছা, এরপর আমরা যদি আবার করি যে নিচে আমরা যদি একটা ক্যান্ডেলের মাধ্যমে তাপ দেই বা যে কোনো মাধ্যম দিয়ে তাপ দেই, তাহলে কি হবে বলো তো ভাইয়া? এই পানি বাষ্পীভূত হবে এবং এই যে এদিক দিয়ে বের হয়ে যাবে, যেহেতু এখানে কোনো সিপি দিয়ে আটকানো নেই। এখানে কি হচ্ছে? মাস ট্রান্সফার হচ্ছে। তাহলে ভর ভর কি হচ্ছে? আদান প্রদান হচ্ছে। হ্যাঁ, তো এর মাধ্যমে বোঝা গেল যে ওপেন সিস্টেমে কি হয়, এই যে তাপ শক্তি স্থানান্তর হচ্ছে, আবার ভরও স্থানান্তর হচ্ছে। আমরা যদি টারবাইনের দিকে একটু নজর রাখি, আমরা সেটা হতে পারে তোমার পানি টারবাইন বলো বা যে টারবাইনই বলো, গ্যাস টারবাইন বলো বা স্টিম টারবাইন বলো, সব টারবাইনই কিন্তু কি এই ওপেন সিস্টেমের। মানে আমরা যদি পানি টারবাইনে জলবিদ্যুতের কথা বলি সেটা আর কি বেশি বোঝাবে। আচ্ছা, আমি সরি, জলবিদ্যুতের ক্ষেত্রে সেটা কিন্তু আসলে তোমার কি বলতো ওপেন সিস্টেমের একটা উদাহরণ, ঠিক আছে? হাইড্রোইলেকট্রিক টারবাইন। আচ্ছা, তারপর দেখো আমরা যে হিট ক্লোজ সিস্টেমটা যাই, ক্লোজ সিস্টেমে কি শুধুমাত্র শক্তি স্থানান্তর করা সম্ভব, শক্তি স্থানান্তর করা সম্ভব। দেখো ভাইয়া, উপরে একটা কি দিয়ে দিছি? উপরে একটা কর্ক দিয়ে দিছি, সিপি, যার ফলে কি ভিতরে যদি আমি তাপও দেই এটা বের হয়ে যাবে না, তাই না? বের হয়ে যাবে না। তো এখান থেকে কি হবে? হিট ট্রান্সফার করা সম্ভব। আচ্ছা, ধরো তো তুমি যদি একটা চায়ের কাপে উপরে কি একটু পরে চা খাবা, গরম চা রাখছো, উপরে একটা ঢাকনা দিয়ে রাখছো, তাহলে কি হবে বলো তো ভাইয়া? উপরে চা রাখলে কি হয়? উপর দিয়ে একটা ইভাপোরেশন হয় না? দেখো না, একটা বাষ্পীভূত হয়ে একটু উড়ে চলে যাচ্ছে। তো যখন তুমি একটা প্রিস রেখে দিবা উপরে, তখন দেখবা প্রিসের নিচের যে অংশ সেদিকে দেখবা পানির মতো দানা 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 ওখানে লেগে আছে। হ্যাঁ, তো দানা দানা যেটা লেগে আছে সেটা কি বলতো? সেটা হচ্ছে ওই ইভাপোরেশন হয়েছে, সেটা কিন্তু সেটা অ্যাটমসফিয়ারে চলে যায়নি, বাইরে চলে যায়নি। কেন বলতো? উপরে আমি একটা বাউন্ডারি দিয়ে দিছি, ঠিক আছে? কিন্তু তুমি যে চায়ের কাপটা রাখছিলা, যদি চায়ের কাপটা কিছুক্ষণ রাখো, মনে করো 10 মিনিট রাখছো বা আধা ঘন্টা রাখছো, তাহলে কি হবে বলো তো? চাটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে। তো এখানে হিট ট্রান্সফার হচ্ছে।
আচ্ছা, একটা হচ্ছে বিচ্ছিন্ন বা আইসোলেটেড সিস্টেম, ভর ও শক্তি কোনোটি স্থানান্তর সম্ভব নয়। দেখো আমরা এখানে একটা পাত্র রাখছি ভাইয়া, এই পাত্র চারপাশে তাপ নিরোধক দেওয়াল দিয়ে দিছি, উপরে আবার একটা কর্ক আছে। এখন কি হবে বলতো, এই তাপও আদান প্রদান হচ্ছে না, আবার ভরও এই দিক দিয়ে আদান প্রদান করা সম্ভব না। দেখো ভাইয়া, আমরা যে চা রাখি, আমরা কিতে চা রাখি, ফ্লাক্সে চা রাখি, তাই না? তো ফ্লাক্সে চা রাখলে কি হয় বলতো, চাটা দীর্ঘ সময় ধরে গরম থাকে। আবার যদি আমরা ঠান্ডা পানি ফ্লাক্সে রাখি, দীর্ঘ সময় ধরে ঠান্ডা থাকে। কিন্তু কারণ কি, এটা একটা আইসোলেটেড সিস্টেম, ওর ভিতরে কি বাইরে তাপ নিরোধক দেওয়াল আছে, যার ফলে তাপ বেরোয় না। আবার উপরে কর্ক আছে, দেখো তুমি যখন উপরে সিপিটা খোলো তখন দেখবা যে যত বেশি সিপিটা খোলা রাখবা তত দ্রুত কি হবে, ঠান্ডা হয়ে যাবে। মানে ওই দিক দিয়ে তোমার তাপও মানে শক্তিও আদান প্রদান হবে, আবার তোমার কি দেখা যাবে অনেক সময় যে ইভাপোরেশনের ভিতরে যদি কিছুটা থাকে সেটাও বায়ুমণ্ডলে উবে যাবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সিস্টেম। চলো আমরা সামনের স্লাইডে আগাই। তারপর হচ্ছে তাপগতীয় চলক, যদিও তোমরা এ ব্যাপারে জানো, কিন্তু তাপগতীয় চলক কোনগুলো সেইগুলো জানো কিনা না জানা থাকলে এখনই জেনে নিবা অবশ্যই। তাপগতীয় চলক হচ্ছে তিনটা। কয়টা ভাইয়া? তাপগতীয় চলক তিনটা। একটা হচ্ছে প্রেসার পি, একটা হচ্ছে ভলিউম ভি, আর একটা হচ্ছে টেম্পারেচার টি। এই তিনটা সবাই তোমরা জানো, প্রেসার, ভলিউম, টেম্পারেচার, এইগুলাকে কি বলে ভাইয়া? এইগুলাকে বলে তাপগতীয় চলক। আচ্ছা, তাপগতীয় চলক নিয়েই কিন্তু তোমার বিজ্ঞানী বয়েল, বিজ্ঞানী চার্লস গেলুস্যাক এবং অ্যাভোগাড্রো তাদের সূত্রগুলো ফর্ম করছে। চলো সেগুলো আমরা একটু দেখে নিই। তো বয়েলের সূত্র আমরা কি জানি ভাইয়া? স্থির তাপমাত্রায় কোনো বস্তুর আয়তন তার উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। আচ্ছা, আর চার্লসের সূত্র বলছে স্থির চাপে কোনো বস্তুর আয়তন তার পরম তাপমাত্রা সমানুপাতিক ভি সমানুপাতিক টি, আর এটা ভি সমানুপাতিক 1/p। তো বয়েলের সূত্র দিয়ে কি বুঝতে পারছো ভাইয়া তুমি, যে এখানে যদি একটা বাড়ে তার আরেকটা কমবে অবশ্যই। চাপ বাড়লে কি কমবে বলতো? প্রেসার কমবে, আবার প্রেসার কমলে চাপ বাড়বে। চার্লসের সূত্র দিয়ে কি বুঝছো? ভি ইজ প্রপোর্শনাল টি, অর্থাৎ এটা সমানুপাতিক। এখানে যদি আয়তন বাড়ে তাপমাত্রা বাড়বে, আয়তন কমলে তাপমাত্রা কমবে। আচ্ছা, এরপরে এই নীতিতে কোনটা কাজ করে বলতো ভাইয়া? এই যে স্থির চাপে কোনো বস্তুর আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক। চার্লসের সূত্র এটা কোন নীতিতে কাজ করে? যখন ভলিউম কমবে তাপমাত্রাও কমবে। এটা কোন নীতিতে? দেখো আমরা এলএনজি বিদেশ থেকে ইম্পোর্ট করে আনি, এলএনজিতে কি হয় বলতো ভাইয়া? এলএনজিতে কিন্তু ভলিউম রিডিউস করা হয়। ভলিউম রিডিউস করে কত করা হয় বলতো? 600 ভাগের 1 ভাগ। যদি তোমার 1 ঘনমিটার গ্যাস থাকে সেটাকে 600 ভাগের 1 ভাগে নিয়ে আসা হয়। আর টেম্পারেচারটাকেও কমানো হয়। ঠিক আছে, টেম্পারেচার কমায় -160 বা 159 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসা হয়। আচ্ছা, আরও দুটি সূত্র হচ্ছে গেলুস্যাকের সূত্র। এটা হলো তোমার স্থির আয়তনে কোনো বস্তুর চাপ তার পরম তাপমাত্রার সমানুপাতিক। আর এটা হচ্ছে অ্যাভোগাড্রো। তোমরা জানো যে প্রমাণ তাপমাত্রা চাপে কি থাকে, সকল গ্যাসে সমপরিমাণ অণু থাকে, বা তোমার সকল গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। ঠিক আছে, এটা হচ্ছে কার সূত্র বলো তো ভাইয়া? এটা হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্র। তারপরে আমরা যদি সামনে আগাই, এখানে বয়েল আর চার্লসের সূত্র দুইটা যদি আমরা একসাথে করি তাহলে আমরা এই সূত্রটা ফর্ম করতে পারবো, ভি সমানুপাতিক টি ভাগ পি, বা পিভি সমান আর টি। এখানে আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক। আর কি? আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক। আর কিন্তু বৈশিষ্ট্যজনিত গ্যাস ধ্রুবক না, সেটা একটু পরে আসবো। আচ্ছা, তাহলে এখান থেকে কি লিখতে পারি আমরা? পিভি বাই টি সমান আর। ঠিক আছে, তাহলে পিভি বাই টি সমান কনস্ট্যান্ট। তারপর আমরা লিখতে পারি কি? পি1 ভি1 ভাগ টি1 সমান পি2 ভি2 ভাগ টি2 সমান পিএন ভিএন ভাগ টিএন। এটা লিখতে পারি না ভাইয়া আমরা? হ্যাঁ, এটা লিখতে পারি। এটা দিয়ে আমরা বিভিন্ন অঙ্ক করতে পারবো। যখন আমরা কনস্ট্যান্ট প্রেসার প্রসেসে অঙ্ক করব তখন এখান থেকে কি হবে বলতো? পি1 সমান পি2 হবে। আচ্ছা, কনস্ট্যান্ট ভলিউমে হলে ভি1 সমান ভি2 হবে। এভাবে আমরা অঙ্ক করতে পারবো। আচ্ছা, তারপরে যদি সামনে আগায়, যে দুটি চলক যদি ফিক্সড হয় তবে তৃতীয় চলকটি কি হবে ভাইয়া বলতো? আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে। পি1 ভি1 বাই টি1 সমান, এখানে লিখতে হতো পি2 ভি2 ভাগ টি2। তোমরা একটু বুঝে নিও। দেখো তো, দুইটা চলক যদি ফিক্সড হয় তবে তৃতীয় চলকটিও ফিক্সড হবে। অর্থাৎ পি1 ভি1 যদি ফিক্সড হয় তাহলে কি হবে বলতো? মানে পি1 ভি1 সমান পি2 ভি2 যদি হয়, এখানে দেওয়াই আছে পি1 ভি1 সমান পি1 ভি1 যদি হয় তাহলে টি1 সমান টি2 হবে, তাই না? আবার যদি ভাইয়া পি1 ভাগ টি1 অর্থাৎ পি1 সমান পি2 টি1 সমান টি2 হয় তাহলে কি হবে? ভি1 সমান ভি2 হবে। ঠিক আছে, অর্থাৎ দুইটা চলক যদি ফিক্সড হয় তবে তৃতীয় চলকটিও ফিক্সড হবে। যে কোনো দুইটা ফিক্সড করলে তোমরা পেয়ে যাবা। চলো ভাই, আমরা একটু শিখে নিই গ্যাসের মোলার আপেক্ষিক তাপ সিপি এবং সিভি এর মধ্যে সম্পর্ক। আচ্ছা, তোমরা একটা জিনিস বলো তো, তোমাদের আমি লাস্ট যে প্রথম যে স্লাইডে আমি শেয়ার করছিলাম সেখানে গ্যাসের সেখানে আপেক্ষিক তাপ ছিল। কিসের আপেক্ষিক তাপ ছিল? আমরা পানির আপেক্ষিক তাপ শিখছিলাম ওখানে, তাই না? যে পানির আপেক্ষিক তাপ কি শিখছিলাম? একক ভরে কোনো পানির
তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে আপেক্ষিক তাপ বলে। তাই শিখছিলাম না আমরা? হ্যাঁ, সেটা আমরা আপেক্ষিক তাপ শিখছিলাম কোনো সলিড বস্তুর, সলিড বা লিকুইড বস্তুর ক্ষেত্রে। কিন্তু আমরা এখন গ্যাস নিয়ে কাজ করছি। গ্যাসের ক্ষেত্রে আপেক্ষিক তাপ এস দিয়ে প্রকাশ করা যায় না দুইটা। এই গ্যাসের ক্ষেত্রে মোলার আপেক্ষিক তাপ হচ্ছে দুইটা, একটা হলো স্থির চাপে আপেক্ষিক তাপ আর একটা স্থির আয়তনে আপেক্ষিক তাপ। তাহলে বোঝা গেল গ্যাসের ক্ষেত্রে কি ব্যবহার করতে হবে ভাইয়া বলো তো? মোলার আপেক্ষিক তাপ, একটা হচ্ছে সিপি এবং একটা সিভি। এই সিপি এবং সিভি এর মধ্যে একটা রিলেশন আছে, বুঝছো? সিপি ভাগ সিভি সমান গামা। এই গামার কিন্তু কোনো নাম ডাক নাই, অর্থাৎ এই গামা কোনো সংজ্ঞাও নাই, কিচ্ছু নাই। এটা আমরা কি বলবো? স্থির তোমার আপেক্ষিক তাপ, মোলার আপেক্ষিক তাপদ্বয়ের ভাগফল সমান গামা। এই গামার আবার কিছু মান আছে এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে। এক পরমাণু গ্যাস কোনগুলো ভাইয়া? হিলিয়াম, নিয়ন, আর্গন, এগুলো এক পরমাণু গ্যাস। হ্যাঁ, এই গামা সমান 1.66। দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে তোমার ওই যে O2, N2, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, এগুলোর ক্ষেত্রে কি গামা সমান 1.41। আর বহু পরমাণু গ্যাসের ক্ষেত্রে সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড সমান গামা সমান 1.33। আচ্ছা ভাইয়া বলো তো, এখানে যে কার্বন ডাইঅক্সাইড দেখো দুই জায়গাতেই দিছি, এটা একটু স্পেশাল কেস, ঠিক আছে? স্পেশাল কেসের কারণে দুই জায়গায় দিছি। তো অনেক সময় চাকরি পরীক্ষায় মনে করো দেয়া থাকে না, যে মনে করো গামার মান দেওয়া নাই, বলা আছে যে হিলিয়াম গ্যাস ছিল, অথবা বলা আছে যে নাইট্রোজেন গ্যাস সংকুচিত করা হলো। তখন তোমাকে বুঝে নিতে হবে নাইট্রোজেন গ্যাস কি। নাইট্রোজেন গ্যাস দ্বিপরমাণু, তার গামার মান কত? 1.41। আর যখন হিলিয়াম গ্যাস ছিল বা নিয়ন গ্যাস ছিল যদি বলে, তখন আমরা বুঝবো 1.66। আবার বহুমান যদি বলে যে সালফার ডাইঅক্সাইড ছিল, তাহলে কি 1.33 বসাবা। তো এই বিষয়টা একটু মাথার ভিতরে রেখে নিতে হবে ভাইয়া। আচ্ছা, তারপর আমরা একটা রিলেশন জানি, সিপি মাইনাস সিবি সমান আর, এটা তোমরা জানো তাই না? আচ্ছা, এখানে দেখো এই যে গ্যাস ধ্রুবক আর, এটা কি সাধারণ গ্যাস ধ্রুবক, বৈশিষ্ট্যজনিত গ্যাস ধ্রুবক। এর মান 0.287 কিলোজুল পার কেজি ডিগ্রি কেলভিন। আচ্ছা, আরেকটা আছে দেখো আর ইউ, এটা হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, ইউনিভার্সাল গ্যাস ধ্রুবকও বলে। এটা সমান কি লেখা যায়? এম আর। এম হচ্ছে আণবিক ভর, আর আর হচ্ছে কি বলতো? আর হচ্ছে এই যে এই বৈশিষ্ট্য গ্যাস ধ্রুবকের মান। তো এই দুইটা, এই আর ইউ সমান কি লেখা যায়? 8.314 জুল পার মোল ডিগ্রি কেলভিন। এটা একটু মাথায় রাখতে হবে তোমাদের। আচ্ছা, গাণিতিক সমস্যা, আমি যদিও অঙ্ক আজকে করাতে চাচ্ছিলাম না, আগামী ক্লাসে ইনশাআল্লাহ তোমাদের প্রসেসের সবগুলো প্রসেস নিয়ে অঙ্ক করাবো। আজকে শুধু দেখাতে, যদি অঙ্কটা চলে আসছেন দেখাই। একটি আদর্শ গ্যাসের দেখো গামার মান 1.66 হলে গ্যাসটির মোলার আপেক্ষিক তাপ সিপি এবং সিভি বের করো। আর সমান 8.314 জুল পার মোল ডিগ্রি কেলভিন। আচ্ছা, এই আর এর মানটা দেওয়া আছে সিপি। তাহলে আমরা কি জানি ভাইয়া বলো তো? আমরা জানি যে গামার একটা রিলেশন শিখছিলাম না, সিপি বাই সিপি সমান আর। আমরা এটা লিখি সিপি বাই সিপি সমান, সিপি বাই সিপি সমান গামা, এটা আমরা লিখলাম। তারপরে সিপি সমান এর আর গুণন করে দাও। তারপরে কি লেখা যায়? আরেকটা সূত্র শিখছিলাম, সিপি মাইনাস সিপি সমান আর। এখান থেকে কি লেখা যায়? সিপি মাইনাস সিপি সমান এই আর এর মানে 8.314। তারপরে এই 1 নম্বর ইকুয়েশন 2 নম্বর ইকুয়েশন, এই দুইটা সলভ করো ভাইয়া, তাহলে তোমরা অ্যান্সারটা পেয়ে যাবে। আচ্ছা, তারপরে তাপগতীয় প্রক্রিয়া, আমরা একটু প্রক্রিয়া শিখি। কোনো সিস্টেমের তাপগতীয় চলকের যে কোনো একটি পরিবর্তন হলে তাকে তাপগতীয় প্রক্রিয়া বা থার্মোডাইনামিক প্রসেস বলে। কি বললো? কোনো সিস্টেমের তাপগতীয় চলকের, ওই যে ভাইয়া তোমরা শিখছো কি কি বলো তো? তাপমাত্রা, চাপ, আয়তন, এই তিনটার যদি একটা পরিবর্তন হয় তাহলে কি হবে বলো তো? সেটাই একটা থার্মোডাইনামিক প্রসেস। অবশ্যই সিস্টেমের তাপগতীয় চলকের, কোনো সিস্টেমের হতে হবে, ঠিক আছে? সিস্টেমের তাপগতীয় চলকের যদি একটা পরিবর্তন হয়, তাপ পরিবর্তন হলো অথবা আয়তন পরিবর্তন হলো, যে কোনো হোয়াট এভার, তাহলে তাকে তাপগতীয় প্রক্রিয়া বা থার্মোডাইনামিক প্রসেস বলে। থার্মোডাইনামিক প্রসেস অনেকগুলো আছে, তোমরা এটার ব্যাপারে আমার থেকেও হয়তো ভালো জানো। তারপরেও বলি, একটা হলো সমায়তন প্রক্রিয়া, সেখানে কি ভি কনস্ট্যান্ট, এটাকে আবার বলে আইসোমেট্রিক প্রসেসও বলে। তারপরে সমচাপ প্রক্রিয়া, কনস্ট্যান্ট প্রেসার প্রসেস, পি কনস্ট্যান্ট, এটাকে আবার আইসোবারিক প্রসেসও বলে। সমতাপ প্রক্রিয়া, টি কনস্ট্যান্ট, এটা হলো কনস্ট্যান্ট টেম্পারেচার অথবা আইসোথার্মাল প্রসেসও বলা হয়। আর এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া ভাইয়া, এটা কি? কিউ কনস্ট্যান্ট। দেখো কিউটা কি? এটা হলো তাপশক্তি যে পরিমাণ তুমি দিবা, ঠিক আছে? অর্থাৎ তাপশক্তির যে পরিবর্তন, তাপের কোনো পরিবর্তন হবে না। সামনে ক্লাসে, সামনে স্লাইডে এটা আছে ইনশাল্লাহ, চলো আমরা আগাই। আচ্ছা, তারপরে আমরা শিখবো তাপগতিবিজ্ঞানের সূত্রসমূহ। আচ্ছা, এখানে তাপগতিবিজ্ঞানের একটা সূত্রই আজকে দেখাবো আমি, যদিও কারণ একটা সূত্রের সাথেই সব কিছু রিলেটেড। তাপগতিবিজ্ঞানের দুইটা সূত্র আছে, সরি এখানে দেখাচ্ছি সূত্র, আরও দুইটা আছে যেটা পরে দেখাবো। 0তম সূত্রটা কি? দুটি বস্তু যদি তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সমতায় থাকে তবে তারা পরস্পর তাপীয় সমতায় থাকে। এটা কিভাবে বুঝবো ভাইয়া? মনে করো তুমি কি করলাম, তুমি একটা পাত্রের ভিতরে কিছু পানি রাখলা, পানির ভিতরে মনে করো তুমি
পানিটা গরম করছিলা, ঠিক আছে, পানিটা গরম করছিলা, গরম করার পরে অথবা পানি গরম করো নাই, পাত্রের ভিতরে পানি আছে, এর ভিতরে তুমি একটা গরম লোহার বল ফেললা, কি ফেললা, গরম লোহার বল, আর একটা ফেললা কি, সাধারণ লোহার বল। তো একটা সময় পর কি হবে বলো তো, ওই পানির সহাবস্থানে এসে লোহা কি করবে, তাপ হারাবে কিছু, তাই না, লোহা কিছু তাপ হারাবে, পানি তাপ গ্রহণ করবে, আর ওই যে আরেকটা লোহার বল সেটাও তাপ গ্রহণ করবে, তারপর কি হবে, তারা পরস্পর তাপীয় সমতায় থাকবে, কার মাধ্যমে, তৃতীয় বস্তু যে পানির মাধ্যমে তাপীয় সমতায় থাকবে। অর্থাৎ যদি দুইটা বস্তু যদি অপর কোনো বস্তুর সাথে একসাথে রাখা হয় তাহলে কি হবে, তিনটা বস্তু, ওই প্রথম দুইটা বস্তু তৃতীয় বস্তুর সাথে পরস্পর তাপ আদান প্রদানের মাধ্যমে কি করবে, তাপীয় সমতায় থাকবে। আচ্ছা, এরপর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা প্রথম সূত্র, প্রথম সূত্রটা আমরা একটু জানি। প্রথম সূত্রটা হচ্ছে, কোনো সিস্টেমে তাপ দিলে তার কিছু অংশ কাজে রূপান্তরিত হবে এবং কিছু অংশ অন্তস্থ শক্তি বৃদ্ধি করবে। এটা কি বললো, the amount of heat is given to a system is equal to the sum of the increase of the internal energy of the system and external work done। অর্থাৎ কোনো একটা সিস্টেমে যদি তুমি কিছু তাপ দাও তাহলে কি হবে, কিছু অংশ কাজে রূপান্তরিত হবে। অর্থাৎ কিভাবে বুঝাবো তোমাদের এটা, আচ্ছা দেখি কি কি আছে এখানে। আচ্ছা আচ্ছা এই পর্যন্ত থাকি। দেখো এটা যদি তোমাদের বোঝাতে চাই, মনে করো একটা পাত্রের ভিতরে একটা পাত্রের ভিতরে পানি আছে, মনে করো একটা পাত্রের ভিতর পানি আছে, ঠিক আছে, পাত্রটা তুমি কি করলা, নিচ থেকে তাপ দেওয়া শুরু করলা, নিচ থেকে তাপ, অথবা একটা সিলিন্ডারের ভিতরে কিছুটা গ্যাস আছে, মনে করো সিলিন্ডারের ভিতরে যদি গ্যাস থাকে তো নিচে যদি তুমি তাপ দাও তাহলে কি হবে বলো তো, গ্যাসগুলো ছোটাছুটি করবে, তাই না, গ্যাসগুলো ছোটাছুটি করবে। সেটা যদি পিস্টন টাইপের হয় তাহলে কি হবে, ভলিউম বাড়বে, তো ভলিউম বাড়লে কি হবে, কাজ হচ্ছে, তাই না। এখন ভিতরে যে অণুপরমাণুগুলো ছিল, অণুপরমাণুগুলো কি হবে বলো তো, অণুপরমাণুগুলোর আন্তঃআণবিক আকর্ষণ বল বাড়বে। কেন বাড়বে বলো তো, তাপ বাড়ছে ভিতরে, তাপ বাড়ার কারণে কি, ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন বাড়ছে। তো যখন ভিতরে তাপ বাড়বে, কিছু অংশ তো কাজ করলো, কাজ করে কি করছে, ওই যে ছোটাছুটি বৃদ্ধি পাইছে, ভলিউম বেড়ে গেছে, একটু ভলিউম বেড়ে যাওয়ার কারণে কি হয়েছে, কাজ হয়েছে। আরটা কি, অন্তস্থ শক্তি বৃদ্ধি, ওই যে যত ছোটাছুটি করবে অণুপরমাণুগুলা তার তাপমাত্রা কি তত বাড়বে। হ্যাঁ, তো তাপমাত্রা যখন বেশি হবে সেটা কি বৃদ্ধি করবে বলতো, ওই অন্তস্থ শক্তি বৃদ্ধি করবে। এটা বাইরে থেকে দেখা যাবে না, কিন্তু কি অন্তস্থ শক্তি বৃদ্ধি করবে, আর কিছু অংশ কাজ ছেড়ে তো আউটপুট হবে। আচ্ছা, এই সূত্রটা যদি দেখাই হবে যে ডেল কিউ সমান ডাব্লিউ প্লাস ডেল ইউ। আচ্ছা ভাই, এখানে ডেল কিউ কেন দিলাম বলতো, এখানে দিচ্ছি তাপ শক্তির পরিবর্তন। দেখো একটা সিস্টেমে কিছু তাপ থাকতেই পারে, ঠিক আছে, সেই তাপের উপরে তুমি আরো কিছু এক্সট্রা তাপ দিছো, আর যদি এখানে আমি ডেল কিউ না দিয়ে শুধু কিউ দিই, এর অর্থ তুমি টোটাল তাপ দিছো, ঠিক আছে, আগে কোনো তাপ এখানে ছিল না, কিন্তু আমি ধরছি কি এই সিস্টেমের আগে কিছু তাপ ছিল, হোয়াট এভার, সেটা 1 2 3 যা হয়ে যেতে পারে, ঠিক আছে। এরপরে আমি কিছু তাপ দিলাম, এই জন্য আমি ডেল কিউ দিছি, সমান সমান ডাব্লিউ কৃত কাজ, কিছু কাজ হয়েছে, আর ডেল ইউ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয়েছে। অভ্যন্তরীণ শক্তি আগে কিছু ছিল, এখন কি হয়েছে, কিছু পরিবর্তন হয়েছে। যেখানে দেখো আমি দিয়েছি যে হিট ইনপুট অর টোটাল হিট সাপ্লাই, ডাব্লিউ সমান ওয়ার্ক ডান ডিউ টু চেঞ্জ ইন ভলিউম, ইউ change in internal energy due to change in internal energy, temperature will be increase or decrease। কি বলছে, টেম্পারেচার উইল বি ইনক্রিজ অর ডিক্রিজ। যখন অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে তখন কি হবে, এই যে অন্তর্নিহিত শক্তি, হ্যাঁ, এই তাপমাত্রার পরিবর্তন হবে, তাপমাত্রা বাড়তেও পারে কমতেও পারে। আচ্ছা, এখন তোমরা বলো তো কোনো সিস্টেমে তাপ দিলে কি কি হতে পারে, একটা সিস্টেমে আমি তাপ দিলাম কিছু, তাহলে কি কি হতে পারে, তাপ দেওয়ার ফলে কি কি হবে, এই যে এতক্ষণ তোমাদের শিখাইছে আর কি, যে আয়তন পরিবর্তনের জন্য কিছুটা কাজ হবে, অভ্যন্তরীণ শক্তি পরিবর্তনের জন্য তাপমাত্রা বৃদ্ধি পাবে। অভ্যন্তরীণ শক্তি আগে কিছু ছিল আর এখন কি পরিবর্তন হয়ে তাপমাত্রা বৃদ্ধি পাইছে। অথবা কি হবে বলতো, সিস্টেম থেকে যদি হিট রিডিউস করা হয়, কিছু তাপ নিয়ে নেওয়া হয়, তাহলে কি হবে, অভ্যন্তরীণ শক্তি কিন্তু কমে যাবে কিন্তু, তাই না, অভ্যন্তরীণ শক্তি কিছুটা কমে যাবে, মাইনাস হবে। আচ্ছা, তাপগতিবিজ্ঞানের প্রথম সূত্রের প্রয়োগ, চলো আমরা একটু প্রয়োগ শিখে নিই। তো এখানে সমচাপ প্রক্রিয়া, হ্যাঁ আমরা প্রসেসে আসছি, এটা হলো কনস্ট্যান্ট প্রসেস, কনস্ট্যান্ট প্রেশার প্রসেস, ঠিক আছে, কনস্ট্যান্ট প্রেশার। দেখো আমরা একটা ফিগার ড্র করছি, এখানে দেখো আদি ভলিউম ছিল V1, চাপ কিন্তু কনস্ট্যান্ট আছে, ঠিক আছে। এখানে একটা ক্যান্ডেল দিয়ে মনে করো এখানে একটা তাপ দিছো, ঠিক আছে, একটা কিছু দিয়ে তাপ দেওয়ার ফলে কি হয়েছে, এর আয়তনটা দেখো এদিকে বাইরে গেছে, V2 হয়ে গেছে, এই যে V2 হয়ে গেছে, কিন্তু প্রেশার কি আছে, কনস্ট্যান্টই আছে, সমচাপ প্রক্রিয়া। তাহলে আমার কি কি হলো এখানে, এখানে দেখো আয়তন বাড়লো আলটিমেটলি, তাই না,
কিন্তু প্রেশারটা কনস্ট্যান্ট থাকলো। আচ্ছা বলো তো আমরা যদি এই এই প্রসেসে এই সিস্টেমের ভিতরে আমরা যদি কাজ বের করতে চাই, কীভাবে বের করতে পারি? এটি সহজ, সূত্র শেখার আগে আমরা এটা বের করতে পারবো। সেটা কিভাবে? এই যে এরিয়াটুকু, এই এরিয়াটুকুর ক্ষেত্রফলই কিন্তু কাজ আলটিমেটলি, বুঝছো? এই এরিয়াটুকুর ক্ষেত্রফলই কাজ। এই এরিয়াটুকুর ক্ষেত্রফল কি? এই এরিয়াটুকুর ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ করলেই হয়ে যাবে। অর্থাৎ এখান থেকে যদি তুমি কল্পনা করো তাহলে v2 মাইনাস v1 এটা হলো কি? এটা প্রস্থ মনে করো, আর দৈর্ঘ্য হলো p, ঠিক আছে? দৈর্ঘ্য কি? এখান থেকে পর্যন্ত p, তাহলে p ইন্টু v2 মাইনাস v1 এটাই কিন্তু ওয়ার্ক ডান। তো এইভাবেও ওয়ার্ক ডান বের করা যায় সূত্র ছাড়া। চলো আমরা সামনের দিকে আগাই। সমচাপ প্রক্রিয়ায় তাপগতীয় চলকদের মধ্যে সম্পর্ক। সমচাপ প্রক্রিয়া কি কি তাপগতীয় চলকদের মধ্যে সম্পর্ক কি কি হবে ভাইয়া? আমরা শিখছিলাম না P1 V1 ভাগ T1 সমান P2 V2 ভাগ T2, ওই যে বয়েল এবং চার্লসের সূত্র থেকে পাইছিলাম সমন্বয় করে। তো ওখান থেকে দেখো তো, যদি P1 সমান P2 হয়, যেহেতু সমচাপ প্রক্রিয়া, চাপ কি হয়েছে? চাপটা ফিক্সড আছে। দেখো এখানে P1ও যা, এখানে P2ও তা, ঠিক আছে? তাহলে এটা কি লেখা যায়? V1 বাই T1 সমান V2 ভাগ T2। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে এই সমচাপ প্রক্রিয়ায় যে সূত্র কিছু আছে সেগুলো আমরা লেখার চেষ্টা করছি এখানে। সমচাপ প্রক্রিয়ায় ডেল কিউ, আমার যে হিট সাপ্লাই দিব আমি, তাপের আদান প্রদান, তাপ শক্তির পরিবর্তন সমান ডাব্লিউ প্লাস ডেল ইউ। এখানে কিছুটা কাজ হবে আর কি হবে? অন্তর্নিহিত শক্তি কিছুটা বৃদ্ধি করবে। আবার কি লিখছে এখানে? ডাব্লিউ সমান পি ইন্টু, দেখো ডেল ভি, এই যে এখানে তোমাদের যেটা বোঝাইলাম পি ইন্টু ডেল ভি। চাপ তো এখানে কনস্ট্যান্ট, এটা তুমি দৈর্ঘ্য ধরো, আর এটা প্রস্থ। প্রস্থ কত? এই যে V2 মাইনাস V1 ডেল ভি, আয়তনের পরিবর্তন, ঠিক আছে? আচ্ছা, ইউ দিয়ে এটা হলো ইন্টারনাল এনার্জি, ঠিক আছে? ইন্টারনাল এনার্জি কি? ইন্টারনাল এনার্জি লিখছি mcv T2 মাইনাস T1, ঠিক আছে? এটা একটু দেখে নিবা, মুখস্থ করে নিবা। আর তারপরে আমি কিউ সমান কি লিখছি? mcp T2 মাইনাস T1। আচ্ছা ভাইয়া, এটা যদি আমরা একটু প্রমাণ করি তাহলে কিন্তু তোমার এই যে ডেল কিউ সমান এটা চলে আসবে mcp T2 মাইনাস T1। সেটা তোমাদের আরেকটা স্লাইডে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। ওটা একটু ব্রিফলি তো, তাই একটু বর্ণনামূলক, তাই ওটা দেখানোর প্রয়োজন মনে করছি না। তারপরেও আমি চেষ্টা করব তোমাদের দেখাই দেওয়ার যে কিভাবে আসলো। তাহলে কিউ সমান mcp T2 মাইনাস T1 লেখা যাবে, ঠিক আছে? তারপরে আমরা যদি সামনের দিকে আগাই, তাপগতিবিজ্ঞানের প্রথম সূত্রের প্রয়োগ, আরও কিছু আছে। সময়ায়তন প্রক্রিয়া, সময়ায়তন প্রক্রিয়ায় সময়ায়তন প্রক্রিয়া আমরা কি বলতে পারি এখানে? আচ্ছা চলো আমরা আর একটু দেখি। তাপগতিবিজ্ঞানের প্রথম সূত্রের প্রয়োগ, প্রথম সূত্রের প্রয়োগ কি? সময়ায়তন প্রক্রিয়া, স্থিরায়তন প্রক্রিয়া। স্থিরায়তন প্রক্রিয়ায় কি হবে বলো তো ভাইয়া? স্থিরায়তন প্রক্রিয়ায় এই যে বয়েল ও চার্লসের সূত্র থেকে যেটা পেয়েছিলাম, এখান থেকে আমরা লিখতে পারি কি? P1 ভাগ T1 সমান P2 ভাগ T2, যেহেতু V1 সমান V2, ঠিক আছে? এই জন্য। আর এখানে দেখো এই যে দুইটা পাত্র কি হয়েছে বলো তো? দুইটা পাত্র দেখো এখানে ফিক্সড রাখা হয়েছে, ফিক্সড রাখা হয়েছে না? এই যেহেতু কনস্ট্যান্ট হওয়ার কারণে কি, মানে এই দুটার আয়তন কনস্ট্যান্ট। দেখো এখানে তাপ দিচ্ছি বিফোর, এই V1ই আছে এখানকার আয়তন। আফটার তাপ দেওয়ার ফলে V1 সমান V2 একই আছে, কিন্তু কি হয়েছে দেখো তো ভাইয়া? দেখা যায় এই যে দেখো P1 আবার P2, এই যে দেখো প্রেশার বাড়ছে, তাই না? প্রেশার বাড়ছে। এই যে এখানে একটা আমি সিলিন্ডার দেখানোর চেষ্টা করছি, দেখো এখানে এই সিলিন্ডারে একটু গ্যাস আছে, ঠিক আছে? গ্যাস আছে, কিন্তু এটার কি আয়তনটা স্থির রাখা হয়েছে। আয়তন স্থির রাখলে কি হবে না বলো তো? এখানে তুমি যতই তাপ দাও এর আয়তন পরিবর্তন হবে না, কিন্তু কি বাড়বে? তাপ দেওয়ার ফলে ওই যে এর ভিতরে যে মলিকুলগুলো আছে সেগুলোর কি ইন্টার মলিকুলার অ্যাট্রাকশন বাড়বে, সেগুলো ছোটাছুটি করবে, সেগুলো দৌড়াদৌড়ি করবে, যার ফলে কি হবে? চাপ বেড়ে যাবে এবং তাপমাত্রাও কিন্তু বেড়ে যাবে। দেখো এখানে W সমান 0, W সমান 0 কেন বলো তো? যেহেতু আয়তনের আমার কোনো পরিবর্তন নাই, তাহলে W সমান অবশ্যই 0 হবে। তো এখানে আমরা ডেল কিউ সমান কি লিখতে পারি? ডেল ইউ লিখতে পারি ভাইয়া। দেখো এখানে যখন তাপ দিছি, তাপ দেওয়ার ফলে কি হয়েছে বলো তো? কাজ যেহেতু হয় নাই, পুরো শক্তিটাই সে অন্তর্নিহিত শক্তিটা বৃদ্ধি করে ফেলাইছে, এই যে ডেল ইউ। তাহলে তোমরা একটু বলো তো ভাইয়া আমাকে, যে কনস্ট্যান্ট প্রেসার প্রসেসে আর কনস্ট্যান্ট ভলিউম প্রসেসে কোনটাতে ডেল ইউ এর মান বেশি, অন্তর্নিহিত শক্তির মান বেশি? অবশ্যই কনস্ট্যান্ট ভলিউম প্রসেসে, ঠিক আছে? আচ্ছা, এখানে ইউ সমান mcp T2 মাইনাস T1, এটা তো আগেও পড়ছিলা। এই অন্তর্নিহিত শক্তি সব ক্ষেত্রেই সেম। তো এখানে ডেল কিউ সমান ডেল ইউ, ঠিক আছে? তো এখানে mcp T2 মাইনাস T1 একই আছে আর কি। আচ্ছা, এরপরে আমরা যাব সমতাপ প্রক্রিয়া, সমতাপ আইসোথার্মাল প্রসেস। আচ্ছা, আইসোথার্মাল প্রসেসটা আমরা একটু শেখার চেষ্টা করি। দেখো এখানে কি
লিখছি হচ্ছে স্থির তাপমাত্রায় কোনো বস্তুর আয়তন তার উপর প্রযুক্ত চাপের ব্যস্তান হতে। এটি কে বলছে বলো তো? এটা বলছে বয়েল বলছে। বয়েল বলছে না, বি সমানুপাতিক 1/b। এ বলছে তাপমাত্রা এখানে কনস্ট্যান্ট থাকবে। তো এই তাপমাত্রা যে কনস্ট্যান্ট থাকলো, আমরা তো এর আগে একটু আগে শিখছিলাম, তাই না? এর আগে শিখছিলাম যে স্থির চাপ প্রক্রিয়ায় কেমন ছিল বলো তো? স্থির চাপ প্রক্রিয়ায় চাপটা একবারে কনস্ট্যান্ট, মানে তোমার পিভি ডায়াগ্রামটা কি ছিল? স্ট্রেট ছিল। স্থির ভলিউমই কি ছিল? পিভি ডায়াগ্রামটা স্ট্রেট ছিল, ভলিউম শুধু স্ট্রেট ছিল, তাই না? শুধু প্রেশার বাড়ছে কিন্তু স্ট্রেট। কিন্তু ভাইয়া যখন হচ্ছে আইসোথার্মাল প্রসেসে যাবা তুমি, তখন কি হবে বলো তো? এটা কার্ভ হবে, একটু কেটে হবে, একটু কার্ভ হবে। আচ্ছা, তুমি বলতে পারো যে কার্ভটা পাইলো কিভাবে? এতক্ষণ তো তোমার প্রেশার হয়েছে স্ট্রেট, ভলিউমও স্ট্রেট ছিল, কনস্ট্যান্ট প্রেশার প্রসেসে স্ট্রেট, কনস্ট্যান্ট ভলিউম প্রসেসে স্ট্রেট, কিন্তু এখন আবার এটা কার্ভ হয়ে গেল। তাহলে কার্ভ কেমনে হইলো? এই কার্ভটা বিজ্ঞানী বয়েল সে একটা পরীক্ষার মাধ্যমে বের করছে। ভাইয়া কীভাবে বের করছে চলো একটু দেখার চেষ্টা করি। এই যে দেখো, এখানে আমি একটা গ্রাফ দেখাইছি। এই গ্রাফে এই বেচারা একটা পরীক্ষা করছিল। এই যে দাগগুলা দিছি দেখো, এই দাগগুলা ছিল, এই চিত্র বা এইটা ছিল না, বুঝতে পারছো? এই যে রেখাটা, এই লাইনটা ছিল না, ঠিক আছে? প্রাইমারি এবং সেকেন্ডারি অবস্থার এই লাইনটা ছিল না। তুমি যদি একটু চিন্তা করো, মনে করো প্রেশার 3 অ্যাটম দিলা তুমি, 3 অ্যাটম। প্রেশার কত দিলা? প্রেশার যদি তুমি 1 অ্যাটম থেকে শুরু করো, প্রেশার 1 অ্যাটম, প্রেশার যদি আমি 1 অ্যাটম মনে করি এটা ধরি, তাহলে ভলিউম কত বলছে? ভলিউম 6। তা আমি V2 ধরলাম, এইখানে ধরলাম ভলিউম, তাহলে কি 1 অ্যাটম চাপে, চাপ যখন কম তখন কি বেশি বলো তো? ভলিউম বেশি। ওই যে দেখো, চাপ যখন কম, পি এর মান কম হলে ভলিউম বেশি হয়ে যাবে না? চাপের মান ছিল 1, ভলিউমের মান কত? 6 ছিল। তারপরে চাপ একটু বাড়াইছে, কত করছে? 2 করছে। এই যে এখানে মনে করো চাপ একটু 2 করছে, হ্যাঁ, 2 করে ভলিউম দেখা গেল কত হয়েছে? 3 হয়েছে। চাপ বাড়াইছে, ভলিউম কি হয়েছে? কমে গেছে, ঠিক আছে? ভলিউম কমে গেছে। তখন মনে করো এই যে এই রেখাটা হলো, এটা যোগ করে মনে করো এইটা আসলো, ঠিক আছে? এই সরল রেখাটা আসলো। আচ্ছা, এরপরে মনে করো চাপ বাড়ায় 3 করছে, 3 অ্যাটম করছে, ভলিউম কত হয়েছে? 2 মিটার কিউব হয়েছে, ভলিউম কমে গেছে আরো চাপ বাড়ানোর ফলে। তখন মনে করো এই রেখাটা হয়েছে। এখন দেখো এই যে এই ক্ষুদ্র ক্ষুদ্র রেখা, এরকম অনেক অনেক রেখা হয়েছে, বুঝছো? 1 2 3 4 এরকম করতে করতে তারপর বিজ্ঞানী বয়েল এই রেখাগুলোকে কি করছে? জাস্ট যোগ করে দিছে। যোগ করে দিলে দেখো এরকম একটা কার্ভ হয়ে গেছে। তো এইটাই হচ্ছে তোমার আইসোথার্মাল লাইন, ঠিক আছে? আইসোথার্মাল লাইনে এই আইসোথার্মাল প্রসেসের পিভি ডায়াগ্রামে এই রেখাটা কার্ভ হয় কেন? এখন তো তোমরা বুঝে গেছো আর কি কেন কার্ভ হয়, ঠিক আছে? আচ্ছা দেখো, এখানে রেজাল্ট কিন্তু 6ই আছে, মানে এই যে কনস্ট্যান্ট পিভি সমান যে কনস্ট্যান্ট, সেটা এখানে মানে পিভির গুণফল, তাই 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 6 কে 6, এইভাবে চলতেই থাকবে, ঠিক আছে? এভাবে কি হবে মনে করো, এরপরে 0.5, তাহলে এটা কত হবে? এটা 12 হবে ভলিউম, বুঝতে পারছো? এভাবে চলতেই থাকবে। তো রেজাল্ট কি থাকবে? রেজাল্ট সেম থাকবে, ঠিক আছে? রেজাল্ট সেম থাকবে কিন্তু মান চেঞ্জ হবে। তো বিজ্ঞানী বয়েল অনেক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এটা বের করছিল। যাই হোক, তারপর দেখো এখানে আমি দেখানোর চেষ্টা করছি এই যে স্থির তাপে এটা, যে এখানে কি হয়েছে দেখো তো, প্রাইমারি অবস্থা এটা ছিল, সেকেন্ডারি অবস্থা এটা। এই যে এখানে আয়তন ছিল V1, তখন কি এই যে বি বিন্দুতে এখানে P2 V2 ছিল। আচ্ছা, এটা উল্টা হয়ে গেছে, দুঃখিত। মনে করো এটা উপরে হবে, এটা নিচে হবে। যাই হোক, তো এখানে আয়তন ছিল মনে করো P1 V1, এখানে P2 V2, ঠিক আছে? তো আমরা একটু দেখার চেষ্টা করি তাপগতীয় চলকদের ভিতর সম্পর্ক। আইসোথার্মাল প্রসেস আমরা কি লিখতে পারি ভাইয়া বলো তো? আমরা P1 V1 সমান P2 V2 লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। এই যে PV সমান যে কনস্ট্যান্ট, তাহলে P1 V1 সমান P2 V2 লিখতে পারি। আচ্ছা, আইসোথার্মাল প্রসেসে আমরা যখন কাজ বের করব, কি বের করব? আমরা যখন কাজ বের করব, কাজ বের করার সূত্রটা কি? কাজ বের করার সূত্র এখানে দেখো, যখন এরকম কার্ভ রেখা থাকবে, কি থাকবে? কার্ভ। এটা কি কোনো ট্রাপিজিয়াম? না, এটা ট্রাপিজিয়াম না। আবার দেখো এটা কোনো আয়তক্ষেত্রও না, বর্গক্ষেত্রও না, কিছুই না, ত্রিভুজও না। তাহলে আলটিমেটলি আমি ক্ষেত্রফল তো বের করতে পারতেছি না, তাই না? ওই যে একটু আগে কনস্ট্যান্ট প্রেশার প্রসেসে তোমাদের আমি কাজ বের করা দেখাইলাম। তো ঠিক এখানে দেখো আমি কোনোভাবেই বের করতে পারছি না কি ভাইয়া? কোনোভাবেই আমি এটার কার মানে এরিয়া বের করতে পারছি না। তাহলে এটার এরিয়া বের করতে হবে কিভাবে? যদি এরকম কার্ভ লাইন থাকে, সেটা ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে কোথা থেকে কোথা পর্যন্ত? আমি V1 থেকে V2 পর্যন্ত নিব। কোন পর্যন্ত? এই যে V1 থেকে V2 পর্যন্ত যা আছে, V1 থেকে V2, এটা কি আমার? এটা আমার লিমিট, এটা আমার লিমিট V1 V2, সর্বোচ্চ V2। তাহলে আমি এখানে নিলাম V2, আর এখানে V1 সর্বোচ্চ লিমিট, V2 সর্বনিম্ন V1। আচ্ছা ভাইয়া, এরপর দেখো P ইন্টু ডিভি। এই পিটা কি? এই পিটা প্রেশার, তোমরা তো জানোই, এই যে উপরের দিকে বাড়তেছে। আর ডিভি এই ক্ষুদ্র অংশ পরিবর্তনের জন্য, এই তোমার চাপের পরিবর্তন, ক্ষুদ্র আয়তন পরিবর্তনের জন্য, মনে করো খুবই সামান্য, ডেল ভি পরিমাণ, ঠিক আছে?
ডেল ভি পরিমাণ মানে খুবই কম, একটা মনে করো ছোট্ট স্ট্রাইপ, ঠিক আছে, সেটুকুর জন্য হলো ডেল ভি। তাহলে পি ইন্টু ডেল ভি, ক্ষুদ্র অংশের কি করছি আমি, ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল যদি বের করি, তাহলে সেটা যদি আমি এই টোটাল অংশের ক্ষেত্রফল, এই সরি তোমার টোটাল অংশের যে এরিয়া মানে ভি1 এবং ভি2 এই মধ্যকার যে লিমিট দিয়ে দিছি, তাহলে এটা গুণ করে দিলেই বা এটা আমি ইন্টিগ্রেশন করে দিলেই আমি কাজটা পেয়ে যাব। আচ্ছা এই দেখো পিভি সমান এনআরটি, পি সমান এনআরটি ভাগ ভি, এটা তো আমরা জানি তাই না, এটা আমরা বয়েল এবং চার্লসের সূত্র যে সমন্বয় সেখান থেকে জানি যে পিভি সমান এনআরটি বা পি সমান এনআরটি ভাগ ভি। আচ্ছা পরের লাইনে যাই ভাইয়া, তাহলে আমরা এই পি এর বদলে আমরা এটা বসাই দিলাম, ঠিক আছে, এনআরটি ভাগ ভি। তারপরে লাইনে গিয়ে যাই, তাহলে দেখো এই যে এনআরটি তো কনস্ট্যান্ট তাই না, এন হচ্ছে তোমার কি তো জানো মোল সংখ্যা, আর তো তোমার ওই যে গ্যাস ধ্রুবক, টি তো তোমার টেম্পারেচার কনস্ট্যান্ট, যেহেতু আইসোথার্মাল প্রসেস বা কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস, তাহলে কি থাকে শুধু ভাইয়া এখানে 1 ভাগ ভি ডিভি, ঠিক আছে। তারপরে লাইনে গেলে আমরা কি লিখতে পারি, এনআরটি থাকলো, তারপরে আমরা কি লিখতে পারি ভাইয়া, আমরা ইন্টিগ্রেশনের নিয়ম জানি না, যে তোমার ইন্টিগ্রেশন অফ 1 ভাগ এক্স ডিএক্স সমান কি লেখা যায়, লন এক্স লেখা যায় তাই না ভাইয়া, লন এক্স লেখা যায়। তো আমরা এখানে একবারে লিখলাম লন ভি টু মাইনাস ভি ওয়ান, লন কত, লন ভি টু মাইনাস ভি ওয়ান কেন লিখছি ভাইয়া বলো তো, এইখানে লেখা যায় যে লন ভি, এই যে 1 ভাগ ভি, হ্যাঁ, ইন্টিগ্রেশন অফ 1 ভাগ ভি সমান কি লেখা যায়, থামো এটা আমি একটু, তোমরা যারা ইন্টিগ্রেশন করছো তারা অবশ্যই সবাই এটা বুঝবে এমনিও, তারপরে আমি একটু দেখানোর চেষ্টা করছি। দেখো এখানে একটা লাইন গ্যাপ দেওয়া আছে আর কি, এটা মনে করো লন ভি, এটার উপরে তোমার লিমিটটা বসায় দাও, তাহলে এখানে ভি2 এখানে ভি1, বুঝতে পারছো। এরপরে কি, এর পরের লাইনটা আসবে এটা, এর পরের লাইনটা কোনটা আসবে এইটা। তো এই লন ভি2 ভাগ ভি1, এই ভি2 বাই ভি1, এই যে এটা হচ্ছে তোমার ইন্টিগ্রেশনের ফর্মুলা, হ্যাঁ। এখন এই ভি এর জায়গায় একবার কি বসাবো, ভি2 বসাবো সর্বোচ্চ লিমিট মাইনাস সর্বনিম্ন লিমিট, সর্বোচ্চ লিমিট সর্বনিম্ন লিমিট বসাই দেওয়ার পরে কি হবে ভাইয়া, তখন আমরা এটা পাবো, ঠিক আছে। তারপর আমরা কি লিখতে পারি, ডাব্লিউ সমান সমান এনআরটি লন ভি2 ভাগ ভি1, এটা জানো লগারিদমের নিয়মে এই যদি তোমার বিয়োগ থাকে তাহলে ভাগ করে দেওয়া যায়। তো এইটাই হচ্ছে তোমার কাজের সূত্র, এটাই হচ্ছে কাজের সূত্র, মুছে দেই। আচ্ছা তাহলে আইসোথার্মাল প্রসেসে কাজের সূত্র আমরা শিখে গেলাম, তো আরও কিছু জিনিস আমরা শেখার চেষ্টা করি। দেখো এখানে ডেল কিউ সমান সমান ডাব্লিউ প্লাস ডেল ইউ, দেখো ভাইয়া এখানে ডেল কিউ সমান ডাব্লিউ প্লাস ডেল ইউ, এখানে আমি কি লিখছি, এই যে ডেল ইউ এর মান এখানে দেই নাই, জিরো দিচ্ছি, কেন বলো তো ভাইয়া, যখন আমার তাপমাত্রা কনস্ট্যান্ট তখন তো আমার অন্তর্নিহিত শক্তি পরিবর্তন হবে না, বুঝতে পারছো। তাপমাত্রা কি, তাপমাত্রা যখন সমান তখন অন্তর্নিহিত শক্তি পরিবর্তন হবে না। মনে করো এই যে এখানে সিলিন্ডারে গ্যাস আছে, যদি এটা উঠানামা করে তাহলে কি হবে বলো তো ভাইয়া, এটা যদি উঠানামা করে, মনে করো তুমি তাপ দিলা কিছু, তাপ দেওয়ার ফলে কি হলো, তাপ বেড়ে গেল না, তাপ যে বেড়ে গেছে তুমি যে বলতেছো তাপ তো বাড়বে না, কেন বাড়বে না, এই পিস্টন তো মনে করো নিচের দিকে চলে যাবে, পিস্টন যখন নিচের দিকে চলে যাবে তখন কি হবে ভাইয়া বলো তো, তখন ভলিউম বেড়ে যাবে, ভলিউম বাড়লে তখন কি হবে না, এই যে P1 V1 সমান P2 V2, অর্থাৎ এখান থেকে কি বুঝছো বলো তো, যদি প্রেসার বাড়ে, প্রেসার বাড়লে কি হবে, প্রেসার বাড়লে এই P1 যদি বাড়ে, P1 প্রাথমিক এটা যদি মানে একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত, একটা বাড়লে আরেকটা কমবে, আরেকটা বাড়লে আরেকটা কমবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে ব্যাপার, মানে P যদি বাড়ে তাহলে V কমবে, V যদি বাড়ে P কমবে, তো সেইভাবে এটা সমন্বয় হবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমাদের তোমার ইন্টারনাল এনার্জির মান হবে 0, তাহলে ডেল কিউ সমান সমান ডাব্লিউ লিখে দেওয়া যায়, ঠিক আছে। তারপরে সূত্রটায় আমরা যাই, এটা ভাইয়া রুদ্ধতাপীয় প্রক্রিয়া, কিউ কনস্ট্যান্ট। আচ্ছা এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, রুদ্ধতাপীয় থেকেই সাধারণত ম্যাথ থাকে আর কি, যদি থাকে ম্যাথ একটা। আচ্ছা বয়েলের সূত্র, ওই যে সূত্র আমরা শিখছিলাম সেটাই, শুধু রুদ্ধতাপীয়তে একটু পরিবর্তন আছে ভাইয়া, কি পরিবর্তন, একটু পরিবর্তন হচ্ছে, এতক্ষণ আমরা শিখছিলাম স্থির তাপে সেটাই পিভি গামা সমান কনস্ট্যান্ট, তাই শিখছিলাম না, কিন্তু এখন আমরা শিখবো কি, এখন আমরা শিখবো, সরি এতক্ষণ আমরা শিখছিলাম পিভি সমান কনস্ট্যান্ট ওই যে বয়েলের সূত্র অনুসারে, কিন্তু এখানে পিভি গামা সমান কনস্ট্যান্ট, ঠিক আছে। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়া হচ্ছে বলতে পারো যে কনস্ট্যান্ট টেম্পারেচার বা আইসোথার্মাল প্রসেসের গামা গুণ বড়, ঠিক আছে। এ দেখো পিভি গামা সমান কনস্ট্যান্ট, তো এটা থেকে আমরা কি লিখতে পারি বলতো ভাইয়া, P1 ভাগ P2
সমান ভি2 ভাগ ভি1 পাওয়ার গামা, তাই লিখতে পারি না? তো আরও কিছু রিলেশন আছে, এগুলো তোমরা লিখে নিও। আমি তোমাদের আগামী ক্লাসে যখন আমি ম্যাথ করাবো তখন এই সূত্রগুলো একসাথে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আপাতত সূত্রগুলো দেখে নাও। তারপর টিভি পাওয়ার গামা মাইনাস 1 সমান কনস্ট্যান্ট, এটা থেকেও লেখা যায়, ঠিক আছে? তারপরে এইটা ফর্ম হয়, তোমরা একটু চেষ্টা করবো তাহলেই পারবা। আচ্ছা, এই যে আগের যে ফরমেশনটা সেটাও এখানে দেওয়া হলো, যে যেভাবে আর কি এই মানটা আসছে, যে পি ভি সমানুপাতিক 1 ভাগ পি কীভাবে পাইছে সেটা দেখো ভাইয়া। এখানে এই যে সিলিন্ডারটা, সেটার উপরে এখন কি লাগাই দেওয়া হয়েছে? একটা দেখো তাপ নিরোধক পদার্থ দেওয়া হয়েছে, তাপ নিরোধক। অর্থাৎ কি হবে না, এখান থেকে কোনো তাপ আদান প্রদান হবে না, নো হিট সাপ্লাই, তাপ ভিতরেও ঢুকবে না বাইরেও বেরোবে না। তাহলে এখানে কি তাপগতীয় চলকদের ভিতরে সম্পর্ক পিভি গামা। এখানে এই যে রুদ্ধতাপীয় গ্রাফটা একটু দেখো খাড়া, রুদ্ধতাপীয় গ্রাফটা এই যে চিত্রে দেখো, এখানে কোনটা রুদ্ধতাপীয় আর কোনটা আইসোথার্মাল বলতে পারবা তোমরা? দেখো এখানে দুইটা, এ পর্যন্ত তোমরা বুঝছো আশা করি। এখন দেখো এই যে চিত্রটা, এই চিত্রে আমি দুইটা রেখা দেখাইছি, একটা লাল একটা কি একটা ব্লু দেখাইছি। তো লালটা কি রেখা বলো তো? লালটা হচ্ছে তোমার আইসোথার্মাল, ঠিক আছে? যেটা একটু বেশি ঢাল সেটা হলো আইসোথার্মাল, বেশি ঢাল না সরি, আর একটু কি বেশি খাড়া না, মানে কম খাড়া, সেটা হচ্ছে আইসোথার্মাল। আর যেটা বেশি খাড়া সেটা কি বলতো ভাই? সেটা হচ্ছে রুদ্ধতাপীয়, ঠিক আছে? তো যখন তোমাদের কোনো প্রসেসের চিত্র আঁকতে আসবে, যেমন ডিজেল সাইকেলের চিত্র আঁকতে আসলো তোমাদের, ঠিক আছে, ডিজেল সাইকেলের অথবা অটো সাইকেলের যাই হোক, তখন তোমরা রুদ্ধতাপীয়র যে গ্রাফ আর তোমার হচ্ছে কনস্ট্যান্ট টেম্পারেচারের মানে আইসোথার্মাল প্রসেসের, এই দুইটা কিন্তু যদি পাশাপাশি আঁকো, অবশ্যই তো পাশাপাশি আঁকতে হবে একই সাথে, অবশ্যই তোমরা রুদ্ধতাপীয়টা একটু বেশি খাড়া দেখাবো, নাহলে কিন্তু স্যার খাতায় মার্ক কেটে দেবে, ঠিক আছে? রুদ্ধতাপীয় গ্রাফটা কতটুকু খাড়া বলো তো? এই যে গামা গুণ খাড়া। আমরা কি শিখছিলাম? পিভি সমান কনস্ট্যান্ট শিখছিলাম, তাই না? পিভি সমান কনস্ট্যান্ট কি বয়লে চালতে সূত্রটি স্থির তাপ প্রক্রিয়ায়, কিন্তু এখানে দেখো পিভি গামা সমান কনস্ট্যান্ট, এই গামা পরিমাণ এখানে বেশি আছে। আচ্ছা, এই পদ্ধতিতে কাজটা আমরা একটু বের করে ফেলি। ডাব্লিউ সমান দেখো এখানে আগের মতোই সেম, ইন্টিগ্রেশন অফ ভি2 ভি1 পি ইন্টু ডিভি আগের মতো বসাইছি। তারপরে এটা থেকে দেখো এখানে কে ভাগ ভি পাওয়ার গামা ডিভি লিখছি, এটা কি এই পি এর মান লিখছি, কিন্তু আমরা একটু বের করে নিচ্ছি। দেখো পিভি পাওয়ার গামা সমান কে, এটা কনস্ট্যান্ট, ঠিক আছে? এই যে এনআরটি যা ছিল আমি টোটালটা একবার কনস্ট্যান্ট করে দিছি। তাহলে এখানে কি লেখা যায়? পি সমান কে ভাগ ভি পাওয়ার গামা, ঠিক আছে? পি সমান কে ভাগ ভি পাওয়ার গামা। তো এখান থেকে আমরা জাস্ট কে এটাকে সামনে নিয়ে আসছি, এরপরে যদি আগাই, তারপর দেখো এখানে ইন্টিগ্রেশন হয়েছে। ইন্টিগ্রেশন হলে কী হবে বলো তো? এই যে এখানে কি আছে? 1 ভাগ ভি পাওয়ার গামা আছে, বা মনে করো এটা কি লেখা যায় বলো তো? এই যে ভি পাওয়ার বা ভি ইনভার্স গামা আছে, বুঝতে পারছো? ভি ইনভার্স গামা, ঠিক আছে? যদি আমরা উপরের লাইনে লিখি তাহলে ভি ইনভার্স গামা। তো তোমরা জানো একটা বিষয়, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ কি বলো তো? ইন্টিগ্রেশন অফ এক্স, ইন্টিগ্রেশন অফ এক্স সমান কি লেখা যায় বলো তো? এক্স এর পাওয়ার কিছু না থাকলে এক্স এর পাওয়ার 1, বা ইন্টিগ্রেশন অফ এক্স পাওয়ার এন সমান কি লেখা যায়? এক্স পাওয়ার এন সমান কি লেখা যায়? লেখা যায় হলো এক্স পাওয়ার এন প্লাস 1 ভাগ এন প্লাস 1, তাই লেখা যায় না? এক্স পাওয়ার এন প্লাস 1 প্লাস এন প্লাস 1। দেখো এইখানে লেখা হয়েছে ঠিক সেম জিনিস। এই যে দেখো এটাকে তুমি এক্স মনে করো, তাহলে ভি পাওয়ার এই যে তোমার আমরা কি বলছিলাম এন প্লাস 1, এই এন এর মান কত? এটা যখন উপরে চলে যাবে আলটিমেটলি, তাহলে ভি পাওয়ার কি মাইনাস গামা না, বা ভি ইনভার্স হয়ে যাবে না? মানে উপরে যদি আমরা লিখি, হ্যাঁ ইনভার্স গামা হয়ে যাবে। তাহলে এই যে এক্স পাওয়ার এন প্লাস 1, তাহলে মাইনাস গামা প্লাস 1, আর নিচে কি এন প্লাস 1 মাইনাস গামা প্লাস 1 ভি2 ভি1। এরপরে যা শুধু আমরা কি করছি, ইন্টিগ্রেশনের নিয়মে আমরা এই লিমিট দুটা বসাই দিছি। তাহলে ভি2 পাওয়ার কি লিখতে হবে? এই যে ভি এর জায়গায় ভি2 বসাবো একবার, গামা মাইনাস গামা প্লাস 1 এর সূত্রের মাইনাস ভি1 পর এটা লেখো, ঠিক আছে? তাহলে এটা আসে। আচ্ছা, এরপরে লাইনে কি করছি আমরা? দেখো ভাইয়া, এরপরে আমরা করছি এই কেটা গুণ করে দিছি সবার সাথে, আর এই যে কি করছি এটা সাজায় লিখছি, এটা 1 মাইনাস গামা লিখে এই পাশে নিয়ে চলে আসছি 1 ভাগ করে দিয়ে। আর এখানে কি লিখছি? ভি2 ইন্টু, দেখো এখানে লিখছি কি ভি2 ইন্টু, দেখো এখানে ভি2 এই যে কি আছে বলো তো? ভি2 পাওয়ার মানে ভি2 পাওয়ার মাইনাস গামা প্লাস 1 আছে, এটা সমান কি লেখা যায় লগারিদমের নিয়মে? এটা সমান লেখা যায় যে ভি2 ইনভার্স গামা ইন্টু ভি2। এই যে ভি2 পাওয়ার 1 মানে তো ভি2, তাই না? তো ভি2 পাওয়ার 1 মানে যে ভি2, সেটা এই যে এই ভি2টা। আর দেখো এই যে ভি2 পাওয়ার ইনভার্স গামা, সেটা এই যে ভি2 পাওয়ার গামা। ইনভার্স গামাটা কি একবারে নিচে করে যে পাওয়ার গামা করে দিছি, আর কে উপরে লবের সাথে গুণ হয়ে গেছে, অনুরূপভাবে এই পাশেও হয়েছে, ঠিক আছে? এটা থেকে কি লেখা যায় ভাইয়া? দেখো তো এই যে একটু উপরে তাকাও, পি সমান কে ভাগ ভি পাওয়ার গামা, এই যে কে ভাগ ভি পাওয়ার গামা, কে ভাগ ভি পাওয়ার গামা। এখানে যদি তোমার ভি2 পাওয়ার গামা হয় তাহলে এটা কি পি2, বুঝতে পারছো? ভি2 পাওয়ার গামা হলে এটা পি2। আবার এখানে দেখো এই যে ভি1 যদি হয় তাহলে এখানে কি হবে? পি1,
ঠিক আছে। তো এটার সাথে এটা একটু কম্পারিজন করো, তাহলে বুঝতে পারবো। তাহলে এখানে কি লিখছি, P2V2 মাইনাস P1V1, একটু সাজাই লেখো, তাহলে আর কি হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই ছিল হচ্ছে তোমার রুদ্ধতা প্রক্রিয়ায় কাজের সূত্র। এটাকে তোমরা আর একটু ফরমেশন দিতে পারো। কি ফরমেশন দিতে পারো, P2V2 সমান MrT2, P1V1 সমান MrT1, অথবা NrT2 NrT1। তোমার কাছে যে ডাটা থাকে, মনে করো এম এর মান দেওয়া থাকলো, যে বলা থাকলো যে 1 কেজি গ্যাস, 1 কেজি গ্যাস বলা থাকলে অবশ্যই তুমি MrT2 লিখবা, তাই না? MrT2, বা 2 কেজি গ্যাস বলা থাকলে MrT2। তাহলে এখানে P2V2 এর জায়গায় কি লিখবা, MrT2 মাইনাস T1, যেহেতু এটারও মান তোমার MrT2, এটার মান MrT1, তাহলে MR কমন গেল, T2 মাইনাস T1 ভাগ 1 মাইনাস গামা। বুঝতে পারছো? আচ্ছা, এই হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এই মানটা। আচ্ছা, অনেক সময় তোমার এই মানটা উল্টা হতে পারে, হ্যাঁ? মনে করো এটা তো কি বলো তো, এটা তো সম্প্রসারণ। এটা কি হচ্ছে, সম্প্রসারণ। আমি এখানে কোনো অ্যারো চিহ্ন দেই নাই যদিও, থামো তোমাদের একটু দেখাই। এটা যদি মনে করো এই দিকে হয়, হ্যাঁ, মনে করো এই দিকে হয়, তাহলে এটা হলো সম্প্রসারিত হচ্ছে, ঠিক আছে? সম্প্রসারণের জন্য এই সূত্রটা। আর যখন কি হবে, যখন সংকোচন হবে, যখন সংকোচন হবে তখন কি হবে বলো তো, সংকোচন হইলে তখন উপরের দিকে যাবে, ঠিক আছে? তখন কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে। এই যে এটা যা শুধু আগে পিছে হওয়ার কারণে এটা তখন চেঞ্জ হয়ে যাবে, মাইনাস প্লাসটা মানে এটা নেগেটিভ হয়ে যাবে, বা একটু উল্টা হয়ে যাবে। এই নিচে একটা চেঞ্জ হইলে হবে যে গামা মাইনাস 1 হবে। বুঝতে পারছো ভাইয়া? এটা আগামী ক্লাসে দেখাবো আমি ইনশাল্লাহ। আগামী যখন আমি তোমাদের পরবর্তী স্লাইড নেওয়ার চেষ্টা করব, স্লাইডের মাধ্যমে, তখন আমি এটা দেখাই দেব। তো এই যে রুদ্ধতাপ প্রক্রিয়ায় তো আমরা সূত্র বেশ কিছু দেখলাম। দেখো আরেকটা সূত্র আছে, কিউ সমান 0। কিউ সমান কি, যে হিট সাপ্লাই এখানে 0 কেন বলো তো? কিউ সমান 0, এখানে তাপের কোনো আদান প্রদান হবে না। এই যে দেখো চারিপাশ দিয়ে একটা বাউন্ডারি দিয়ে দেওয়া হয়েছে, এই বাউন্ডারি দেওয়ার ফলে কি হচ্ছে, তাপের কোনো আদান প্রদান হচ্ছে না। আচ্ছা, এই ছিল আজকের ক্লাস। জাযাকাল্লাহু খায়র। তোমরা ক্লাসটা ভালোভাবে একটু বুঝে আর একটু দু একবার দেখে করার চেষ্টা করো। আর যদি কন্টিনিউ তোমরা এভাবে লেগে থাকো আমার সাথে, আর আমি আগামী লেকচারে ইনশাআল্লাহ 4টা প্রসেসের, মানে 3টা প্রসেসের যত ম্যাথ আছে, 4টা প্রসেসেরই বলো, আমি তোমাদের প্রত্যেকটা ভ্যারিয়েন্ট থেকে অঙ্ক করাই দেওয়ার চেষ্টা করব। এর মাধ্যমে আমাদের প্রসেস ক্লাস শেষ হবে, তারপরে আমরা ইনশাআল্লাহ সাইকেল করব, তারপরে আমরা রেফ্রিজারেশন করব। এভাবে আমরা থার্মোডাইনামিক্স শেষ করে পরবর্তী এতে যাব ইনশাআল্লাহ, পরবর্তী সাবজেক্টের দিকে যাব। তো সাথেই থাকো। এসএ জব ড্রিমার্স পেজ, এসএ জব ড্রিমার্স পেজে শেয়ার করা হবে ইনশাআল্লাহ। এসএ জব ড্রিমার্স পেজে থেকেও তোমরা দেখে নিতে পারো, তোমাদের বন্ধুদের দেখাতে পারো। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।